প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই পর্যায়ে আমরা আজ তৃতীয় অধ্যায় এবং এই অধ্যায়ের বিষয় হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের অধ্যায় এবং বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেলাম। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আসলে আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা মনে হয় সবাই ঠিকভাবে দেখছো না। আমি মনে করি যারা ঠিকভাবে দেখছো না তাদের কিন্তু অনেকটা বুঝতে সমস্যা হবে। তাই আমি আশা করব সবাই এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আমরা পাঠে ফিরি। আসলে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি কি? অর্থাৎ আমি যা, অর্থাৎ আমার চাল চলন, আচার ব্যবহার, চিন্তা ইত্যাদি ধ্যান ধারণা যা কিছু আছে সব কিছু মিলে হচ্ছে আমার সংস্কৃতি। তাহলে আমরা বললাম সংস্কৃতি হচ্ছে, সংস্কৃতি কি? সংস্কৃতি কি এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। আমাদের জীবন প্রণালী তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম সংস্কৃতি কি। তাহলে সংস্কৃতি হচ্ছে আমাদের জীবন প্রণালী, অর্থাৎ সমাজে মানুষ বাস করে, এই মানুষ কিভাবে চলে, তার চিন্তা কেমন, তার মূল্যবোধ, আচার আচরণ, পোশাক আশাক সব কিছু তার সংস্কৃতির একটা অংশ। তাহলে বুঝলাম সংস্কৃতি হচ্ছে সমাজে বসবাসরত মানুষের জীবন প্রণালী হচ্ছে সংস্কৃতি। এক কথায় বলবো, আমি যা, অর্থাৎ তুমি যা, আমাদের সমাজের মানুষ যা, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম সংস্কৃতি কি, আর জানবো এবার উন্নয়ন। তাহলে উন্নয়ন বলতে এবার দেখব উন্নয়ন কি। সংস্কৃতি এবং উন্নয়ন দুটো একটার সাথে আরেকটা সম্পর্কিত, একটাকে বাদ দিয়ে অন্যটি সম্ভব না। সেহেতু আমাদের জানতে হবে এই উন্নয়ন বলতে আমরা কি বুঝি। কোনো কিছু উন্নয়ন হচ্ছে কোনো কিছু শুরু থেকে ক্রমশ পূর্ণতা লাভ করা হচ্ছে, লাভ করাকে উন্নয়ন বলে। তাহলে আমরা জানলাম কোনো কিছু শুরু থেকে আস্তে আস্তে এক পর্যায়ে লাভে না, শুরু থেকে আস্তে আস্তে ধাপে ধাপে পূর্ণতা লাভ করা হচ্ছে উন্নয়ন। তাহলে সংস্কৃতির সাথে উন্নয়ন একটা সম্পর্কিত রয়েছে। দেখো, আমরা চিন্তা করি যে আগে আদিম মানুষ তারা পাহাড়ে পর্বতে গুহায় বাস করত। প্রথম দিকে তারা দলবদ্ধভাবে বাস করতো না। তাদের প্রয়োজনে হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে নিজেদেরকে বাঁচার জন্য তারা দলবদ্ধভাবে বাস করা শুরু করে। তখন আমরা চিন্তা করি তারা এই সমস্ত বন্য পশুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন প্রকার অস্ত্র ব্যবহার করত। আর এই অস্ত্রগুলোর দিকে তাকাই আমরা, এই অস্ত্রগুলো ছিল পাথর অথবা গাছের ডাল
অথবা তারা তীর, ধনুক, বর্ষা এইগুলো দিয়ে তারা এই বন্য পশুগুলো মারত বা হত্যা করত। আস্তে আস্তে তারা সেই যুগ থেকে অন্য যুগে পরিবর্তন করে, তাদের চিন্তা, চেতনা, ধ্যান ধারণার পরিবর্তন আসে। ফলে তারা ওর থেকে আরেকটু উন্নত অস্ত্র ব্যবহার করা শেখে। তাহলে তারা এই যে চিন্তা, চেতনা, ধ্যান ধারণার পরিবর্তন ঘটলো, এটাই তো সংস্কৃতি। তারপর তারা আগুন জ্বালাতে শিখলো। আগুনের তারা প্রথম দিকে কাঁচা খেত, মাংসগুলো তারা ঝলসে খাওয়া শুরু করলো। তারপরে তারা বিভিন্ন মশলা দিয়ে খাবার রান্না শুরু করলো। আস্তে 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 এই বর্তমান পর্যায়ে পর্যন্ত আমরা আধুনিক সভ্যতায় এসে পৌঁছেছি। তাহলে এই প্রত্যেকটা স্তরে কিন্তু একটা সংস্কৃতি পার হয়ে এসেছে। তাহলে আমরা সংস্কৃতি দেখলাম কি? অন্যদিকে দেখি আমাদের পরিবারে যে শিশু জন্মগ্রহণ করে, সে প্রথমে ছোট বাচ্চা, সে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সে আস্তে আস্তে সমাজে বড় হতে থাকে। কিন্তু তুমি খেয়াল করে দেখবে, নিজের ক্ষেত্রে খেয়াল করবে, অথবা আমিও আমার ক্ষেত্রে খেয়াল করতে পারি। ছোট শিশু দেখো তুমি, ছোটবেলায় সে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে। তার বয়স বাড়ার সাথে সাথে সে যখন আর একটু বড় হয়, তখন তার চিন্তা, দৃষ্টিভঙ্গি চেঞ্জ আসে। সে ওই ধরনের খেলনা সে খেলতে আর চায় না। তোমরা অবশ্যই খেয়াল করবে, পরিবারের শিশুর দিকে তোমাদের ছোট ভাই বোন থাকলে খেয়াল করবে, বা অন্য কোনো পরিবারের ছোট বাচ্চা থাকলেও একই জিনিস খেয়াল করবে। সে যখন আরেকটু পর্যায়ে যায়, তার তখন দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা আর একটু বলতে বসে। তখন সে ওই ছোটবেলার খেলনাগুলো নিয়ে আর খেলতে চায় না। এমনকি তার খেলার সাথীগুলো মাঝে মাঝে পরিবর্তন হয়। তার এই যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, তার চিন্তার, তার বিবেক, তার মূল্যবোধের পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে ওই শিশুর জন্য সামাজিক সংস্কৃতি। তাহলে আমরা দেখলাম যে সংস্কৃতি আসলে জিনিসটা কি। তাহলে তোমরা মোটামুটিভাবে ধারণা পেয়েছ যে সংস্কৃতি কি, আসলে সংস্কৃতি এরকম। তাহলে আমরা এবার দেখি সংস্কৃতি কত প্রকার। সংস্কৃতি দুই প্রকার। সংস্কৃতি দুই প্রকার। সংস্কৃতি দুই প্রকার। এক, বস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা দেখব 2 নম্বর, সংস্কৃতি দুই প্রকার। 1, বস্তুগত সংস্কৃতি। 2, অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি আসলে জিনিসটা কি? অর্থাৎ তোমরা জানো বস্তু কি? যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এবং যেগুলো বিনিময় করা যায়, এগুলো হচ্ছে বস্তু। তাহলে ক্লিয়ার? বস্তু কি? তাহলে এই বস্তুগত সংস্কৃতি বলতে কি বুঝি? বস্তুগত সংস্কৃতি বলতে আমরা বুঝি দালান কোঠা, আসবাবপত্র, তৈজসপত্র, তারপর আমাদের যেগুলো ধরা যায়, এগুলো হচ্ছে চেয়ার, টেবিল, বেঞ্চ, যা কিছু আগে আসবাবপত্র বলেছি। কাঠের হতে পারে, সেই পাথরের হতে পারে, যে কোনো আসবাবপত্র হতে পারে, বা মুদ্রাও হতে পারে। এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কি? যেগুলোকে আমরা বস্তু বলবো না, যাকে আমরা ধরতে পারবো না, যাকে আমরা স্পর্শ করতে পারবো না, যাকে আমরা বিনিময় করতে পারবো না, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে এই অবস্তুগত সংস্কৃতির মধ্যে কি কি পড়ে? তাহলে আসা যাক অবস্তুগত সংস্কৃতিগুলো কি কি। এই অবস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে মানুষের চিন্তা, চেতনা, বিবেক, মূল্যবোধ, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আমার চিন্তা, আমি যে জিনিস চিন্তা করছি, আমার এই চিন্তা কি তোমাকে দিতে পারবো? তুমি কি আমার চিন্তা করে দিতে পারবে? পারবে না। অথবা তোমার যে বিষয়ে চিন্তা করছো, সেই চিন্তা তুমি আমাকে দিতে পারবে না। আমি একটা অঙ্ক যেভাবে বুঝি, তুমি এই অঙ্কটা এভাবে নাও বুঝতে পারবে। তাহলে আমার চিন্তা চেতনার সাথে, আমার মূল্যবোধের সাথে তোমার মূল্যবোধ, চিন্তা চেতনার সাথে মিল নাও থাকতে পারে। তাহলে এই যে ডিফারেন্স, এই যে ডিফার, তোমার এবং আমার বিবেক, চিন্তা এবং দর্শন এর মধ্যে যে ডিফার, এটা হচ্ছে মূল্যবোধ বা এটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠে সংস্কৃতি কাকে বলে আমরা জেনেছি, আরও জেনেছি উন্নয়ন কি। সংস্কৃতির সাথে উন্নয়নের একটা গভীর সম্পর্ক রয়েছে। আরেক পর্যায়ে এসে আমরা জেনেছি সংস্কৃতি কত প্রকার। সংস্কৃতি দুই প্রকার। তাও জেনেছি কি কি? বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। তাহলে এই পাঠে এই পর্যন্ত আমরা জেনেছি। এরপরে আমরা যেখানে আসব যে সংস্কৃতি
পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে সংস্কৃতি পরিবর্তন হয়। একটু আগেই আমি যে তোমাদের উদাহরণটা দিয়েছি যে সেই আদিম মানুষ আজ থেকে শত শত বছর আগে, সেই আদিম মানুষ সেই সময় এবং এই এখন বর্তমান সময়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এই সময়ের সাথে পাল্লা দিয়ে সংস্কৃতি চেঞ্জ হয়। সংস্কৃতি কখনো স্থির থাকে না। তবে এই সংস্কৃতি সরল রেখায় সবসময় আমরা যে গ্রাফ করেছি, এই গ্রাফে যখন আমরা দেখি যে গ্রাফগুলো ঊর্ধ্বগতি বা নিম্নগতি, তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলায় রান দেখেছো যে কখনো 1 ওভারে 5 রান এরকম আমাদের গ্রাফগুলো যেতে পারে। তাহলে কখনো উপরে, কখনো নিচে, কখনো সোজা, কখনো বাঁকা, কখনো অনেক নিচে এবং উঠতে পারে। অর্থাৎ সংস্কৃতি কখনো সরল রেখায় চলে না, কখনো ঊর্ধ্বগতি, কখনো নিম্নগতি দিয়ে পরিবর্তন হয়। এই গেল সংস্কৃতি। এবং বাংলাদেশের প্রেক্ষিতে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নটা আমরা একটু খেয়াল করি। তাহলে বাংলাদেশ এই সংস্কৃতির ঊর্ধ্ব নয়। বাংলাদেশে আমাদের যে সংস্কৃতি আমরা দেখতে পাই, আগের সংস্কৃতি আজ থেকে অনেক আগে বিভিন্ন যুগ আমরা পেরিয়ে এসেছি, পাল, সেন, মুঘল, ইংরেজ, পাকিস্তান, বাংলাদেশ। তাহলে এই একটা বিস্তার সময়ের মধ্যে দিয়ে আমাদের অর্থনৈতিক পরিবর্তন, আমাদের সামাজিক পরিবর্তন, আমাদের সাংস্কৃতিক পরিবর্তন, আমাদের সাংস্কৃতিক পরিবর্তন এবং আমাদের বস্তুগত অবস্তুগত চিন্তা চেতনা, বিবেক, মূল্যবোধ প্রতিটা ক্ষেত্রে আমাদের পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনগুলো আমরা শুধু একদিকে না, পরিবর্তন এসেছে আমাদের পোশাক আশাকে, আমাদের রুচিতে, আমাদের আচার আচরণে। তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে যখন তোমরা টিভির পর্দায় তোমরা সবাই আমি জানি ছবি দেখো অথবা তোমরা নাটক দেখো, তাহলে বর্তমান যে এখন টিভিতে যে নাটকগুলো দেখছো, তোমরা এখন যে নাটক যারা অভিনয় করছে এই অভিনয় শিল্পীদের পোশাক আশাক যদি খেয়াল করো, তাদের পোশাকগুলো একটা ডিজাইনের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে। কিন্তু তোমরা যখন আজ থেকে 30, 40, 50 বা আরও আগে ছবিগুলো তোমরা দেখবে, বিশেষ করে বাংলাদেশের ছবিগুলো দেখবে, তখন দেখবে যে ওই সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের পোশাক আশাক, প্যান্ট, জামা কাপড় এবং বর্তমানের পোশাক আশাক, প্যান্ট, জামা কাপড়ের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সেই সময়কার তাদের একজনের প্রতি আরেকজনের মমত্ববোধ, ভালোবাসার যে প্রকাশ, এখনের প্রকাশ দেখবে আলাদা। আমরা সেই সময়, বিশেষ করে আমি আমার কথা বলি, আমি যখন গ্রাম থেকে শহরে আসি তখন আমি আমার বাবা মার সাথে চিঠি দিয়ে যোগাযোগ করতাম। এই চিঠিগুলো লেখার পরে 5-7 দিন পরে গ্রামে চিঠিগুলো পৌঁছতো। আবার এই 5-7 দিন পরে তারা চিঠি পেয়ে আমাকে চিঠি লিখলে আমি আবার 5-7 দিন পরে পেতাম। তাহলে এবার 5 থেকে 7 দিন সময় চলে যেত। এখন তুমি ভাবো প্রযুক্তি কোথায় নিয়ে গেছে আমাদের। এই প্রযুক্তিতে আমরা এখানে বসে 1 সেকেন্ডে বা 1 মিনিটে আমি আমার দেশের বাড়িতে কথা বলতে পারছি, তুমি এখানে বসে সারা বিশ্বে কথা বলতে পারছো। অর্থাৎ পুরো পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, তাই না? তাহলে এই যে পরিবর্তন আসছে আমাদের পোশাকে, আমাদের চিন্তায়, চেতনায়, বিবেকে, সব দিকেই পরিবর্তন আসছে। আর এইগুলো হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে সংস্কৃতি সামনের দিকে এগোতে পারে। তা সংস্কৃতি কখনো সরল রেখায় চলে না। মনে রাখবো, সংস্কৃতি কখনো সরল রেখায় চলে না। সংস্কৃতি পরিবর্তনশীল, সময়ের সাথে। কীভাবে? সময়ের সাথে পরিবর্তনশীল। ক্লিয়ার? এবার আমরা আর দেখব পরিবর্তন। আমি একটু আগে বলেছি পরিবর্তন কি বা উন্নয়ন কি। উন্নয়ন হচ্ছে কোনো কিছু শুরু থেকে ক্রমশ পূর্ণতা লাভ। তোমার কথা ধরা যাক, ছোটবেলায় তোমাকে বাবা মা সেই ছোট স্কুলে নার্সারি ক্লাসে অথবা শিশু শ্রেণীতে ভর্তি করে দিয়েছে। তুমি বিভিন্ন স্তর পেরিয়ে পেরিয়ে সেই নার্সারি, শিশু 1, 2, 3, 4, 5 ইত্যাদি ক্লাস পার হয়ে আজ এই ক্লাসে তুমি এই পর্যায়ে এসেছো। তাহলে তুমি এই যে বিভিন্ন স্তরগুলো পার হয়ে এসেছো না? তাহলে এই বিভিন্ন স্তরগুলো পার হয়ে এসেছো। তাহলে এই আস্তে আস্তে তোমার পূর্ণতার দিকে তুমি এগোচ্ছ। সামনে এসএসসি পরীক্ষা দিবে, তারপর তুমি কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, চাকরি জীবনে প্রবেশ করবে। এক পর্যায়ে তোমার চাও পাওয়ার কিছু থাকবে না। তাহলে তুমি এই যে আস্তে আস্তে একটা পর্যায়ে আসছো, এটাই হচ্ছে তোমার পূর্ণতা লাভ। ঠিক তেমনি সংস্কৃতিও আস্তে 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 তার বিকাশিত হয়, পূর্ণতা লাভ করে। এবার দেখব পরিবর্তন বা উন্নয়ন দুই রকম, ইতিবাচক এবং উন্নয়ন কত প্রকার? দুই প্রকার, ইতিবাচক এবং নেতিবাচক।
ইতিবাচক, ইতিবাচক, আর 2 নম্বর নেতিবাচক। তাহলে ইতিবাচক এবং নেতিবাচক। আমরা ইতিবাচক হচ্ছে পজিটিভ, যা দিয়ে যে পরিবর্তনের ইতিবাচক পরিবর্তন, যে পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আস্তে 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 উন্নতির দিকে ক্রমশ ধাপে ধাপে এগোতে পারি এবং যা দ্বারা সমাজ উন্নয়ন হবে, সমাজের মানুষ উপকৃত হবে এবং সমাজের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থেমে যাবে। এটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন। অন্যদিকে নেতিবাচক পরিবর্তন, আমরা আমেরিকা, ইউরোপের দিকে তাকাই, তারা কিন্তু আধুনিক হতে হতে তারা এমন এক আধুনিক, অত্যাধুনিক পর্যায়ে চলে গেছে যে আধুনিকতা স্পর্শে মানুষের সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারমাণবিক বোমগুলো যদি বিস্ফোরিত হয়, সভ্যতা শেষ। আবার এই পারমাণবিক শক্তিকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা বৈদ্যুতিক চাহিদা পেতে পারবো। আমরা চিকিৎসা ক্ষেত্রে, আমরা কৃষিক্ষেত্রে, আমাদের যোগাযোগ ক্ষেত্রে, প্রভৃতি ক্ষেত্রে আমরা এই পরমাণুকে ব্যবহার করে আমাদের জীবনকে আরও উন্নয়ন দিকে দিতে পারবো, আরও বিলাসবহুল করতে পারবো, আরও আমরা লাক্সারিয়াস জীবন করতে পারবো। কিন্তু যখন আমরা এটাকে আমাদের ইতিবাচক দিকে ব্যবহার না করে যখন আমরা আমাদের অপব্যবহার করবো, তখন এই যে পরিবর্তন আসবে এটা নেতিবাচক পরিবর্তন। এতে মানুষের চারিত্রিক অধঃপতন ঘটবে, এর দ্বারা মানুষের নৈতিক অধঃপতন ঘটবে, মানুষের বিচার, বিবেক এবং মূল্যবোধের পরিবর্তন ঘটবে। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি শিক্ষককে আমরা, আমার বাবা মা অনেক সম্মান করেছে, আমরাও করেছি। তোমরাও করো না বলি না, তোমরাও করো। কিন্তু এই করার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমাদের সময় আমরা যেভাবে করেছি, আমরা দেখি এখন তোমরা সেভাবে করো না, অনেক ক্ষেত্রেই করো না। তাহলে এই যে করো না, তোমরা যে এক করছো না, এরা কিন্তু নেতিবাচক দিক। আমি বলবো এটা নেতিবাচক দিক। তা যা হোক, আমরা এই পরিবর্তনও আসছে 2 প্রকার, এভাবে আসছে ইতিবাচক পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্লাসে সাংস্কৃতিক কি, সংস্কৃতি বলতে কি বুঝো, উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কি, সংস্কৃতি কত প্রকার এবং কি কি, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনগুলো কোন কোন ক্ষেত্রে সাহিত্য হচ্ছে, সেগুলো আমরা জেনেছি। এবার আমরা জানবো সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো কী কী। সাংস্কৃতিক বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা দেখবো 1 নম্বর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, 1 নম্বর বৈশিষ্ট্য সাংস্কৃতিক, যে 1 নম্বর বৈশিষ্ট্য সাংস্কৃতিক সমাজের, দেশের উন্নয়ন ঘটায়। উন্নয়ন 1 নম্বর বৈশিষ্ট্য কি করে? উন্নয়ন। সংস্কৃতি আস্তে আস্তে উন্নয়নের শিকারে উঠে। কি করে? শোষণ, অত্যাচারী শোষণ থেকে সমাজকে বাঁচায় সংস্কৃতি। বৈষম্য, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যের ভিতরে দূরত্ব কমিয়ে দেয়। তাহলে সংস্কৃতির যেটা বৈশিষ্ট্য আমরা দেখলাম উন্নয়ন। আরেকটা বৈশিষ্ট্য দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য কমিয়ে দেয়। আর আমরা দেখেছি যে আমাদের কি করে? শোষণ কমিয়ে দেয়। 2 নম্বর, আমরা 2 নম্বর দিকে আমরা যে দেখব যে বৈশিষ্ট্য রয়েছে, সংস্কৃতি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য বিশেষ ভূমিকা পালন করে। যেমন আমাদের মৌলিক চাহিদা, অর্থাৎ ফান্ডামেন্টাল নিড, মৌলিক চাহিদা। তো মৌলিক চাহিদা বলতে তোমরা কি বুঝো? যে জিনিসগুলো ছাড়া মানুষ হিসেবে আমরা দাবি করতে পারবো না, মানুষ হিসেবে আমাদের জীবনকে টিকিয়ে রাখা সম্ভব নয়, সেই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল নিড বা মৌলিক চাহিদা। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, চিত্তবিনোদন সব কিছু হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। তার মধ্যে আমি প্রথম বলেছি খাদ্য, অর্থাৎ মানুষ হিসেবে আমাকে বাঁচতে গেলে প্রথম যে প্রয়োজন, আমি চিৎকার দিয়েই প্রথম বলবো আমাকে খাবার দাও। আমার পেটে কিছু খাওয়া থাকে, আমার বস্ত্রের প্রয়োজন নেই, আমার চিকিৎসার প্রয়োজন নেই, আমার ভালোবাসার প্রয়োজন নেই, আমাকে খাবার দাও। আগে দরকার ক্ষুধা নিবারণ। এই জন্যই প্রথম ফান্ডামেন্টাল নিড, মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য। খাদ্য পেট ভরা, আমার ক্ষুধা নির্মিত হয়েছে, তখন আমি চাইবো আমার লজ্জা নিবারণ করতে। আমি তখন চাইবো আমাকে পোশাক দাও, বস্ত্র দাও।
আমার খাদ্য বস্ত্র পেয়েছি, এবার আমি বিশ্রাম নিতে চাই। আমার দরকার বাসস্থান, থাকার দরকার, পরিবার দরকার, সমাজ দরকার, আমি বাসস্থান চাই। তারপর বাঁচতে যে আমার দরকার স্বাস্থ্য। সুন্দর করে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমি যদি রোগা হয়ে পড়ি, তাহলে আমি সেভাবে চলতে পারবো না, আমি আয় রোজগার করে চলতে পারবো না। আমার স্বাস্থ্য ঠিক রাখা দরকার স্বাস্থ্য। এবং স্বাস্থ্য ঠিক রাখার পর আমি একটু স্বাচ্ছন্দ্য থাকতে চাই, একটু চিত্ত বিনোদন, আরাম, আয়েস, চিত্ত বিনোদন দরকার। তারপর স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, আরও অনেক কিছু রয়েছে। তো এই যে জিনিসগুলো একটা পর্যায়ে পরে আরেকটা পর্যায়ে আসে। এই সংস্কৃতি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে সহায়তাও করে। তাহলে আমরা জানলাম মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে। আর আমরা সংস্কৃতি জেনেছি কখনো স্থির নয়, এটা মৌলিক চাহিদা পূরণ করে, মৌলিক চাহিদা পূরণ করে, পূরণের সহায়তা, তাই না? তারপর আছে কি আছে, সংস্কৃতি সবসময় সরলরেখায় চলে না, এটা কখনো উঁচু, কখনো নিচু, কখনো এটা স্থিরভাবে থাকে না। সংস্কৃতি চলমান, কখনো স্থির নয়। তবে কীভাবে চলে, সময়ের সাথে সেটা সংস্কৃতি পরিবর্তনশীল। তাহলে এটাও আমাদের এই সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জেনেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংস্কৃতি কি আমরা জেনেছি, কাকে বলে, আমরা উন্নয়ন কি জেনেছি, সংস্কৃতি কত প্রকার জেনেছি, আমরা বাংলাদেশের প্রেক্ষিতে সাংস্কৃতিক পরিবর্তন সম্পর্কে জেনেছি, সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো জেনেছি। আশা করি তোমরা এই ক্লাসটা মোটামুটিভাবে বুঝতে পেরেছ। যা হোক, ক্লাস এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আবার আনবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।